রাজধানীর সংসদ ভবনের এলডি হলের মাঠে শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা। বর্ধিত সভার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ দল এবং সারা দেশে একটি নতুন জাগরণ সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন নেতারা। প্রায় 4000 নেতাকর্মীর উপস্থিতিতে এই সভা থেকে আগামী নির্বাচন, আন্দোলনের প্রস্তুতি সহ কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। তৃণমূলে বক্তব্য শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য দেবেন উদ্বোধনী ও সমাপনী অধিবেশনে। চলমান পরিস্থিতিতে বিএনপির এই বর্ধিত সভা মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন দলটির কেন্দ্রীয় নেতারা। বর্ধিত সভা উপলক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবকে আহ্বায়ক করে 27 সদস্যের বাস্তবায়ন কমিটি এবং 6টি উপকমিটি গঠন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে এলডি হল মাঠে আছেন সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, বিএনপির বর্ধিত সভায় কোন কোন নেতৃবৃন্দ উপস্থিত আছেন? অনেক ধন্যবাদ। আসলে এই যে বর্ধিত সভাকে কেন্দ্র করে কিন্তু বিএনপিতে নেতাদের মিলন মেলা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। সেই ভোর থেকে বললে ভুল হবে, আরও কিন্তু একদিন আগে থেকেই মানে হচ্ছে প্রস্তুতির জন্য গতকালকে প্রস্তুতির এই যে মাঠে সেটি কিন্তু মিলন মেলায় পরিণত গতকালকে থেকেই হচ্ছিল। আজকে আনুষ্ঠানিকতা, সেটি কিছুক্ষণের মধ্যেই হয়তো কয়েক মিনিটের মধ্যে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা এবং সেই আনুষ্ঠানিকতায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি থাকবেন। এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই হলরুমে যে অস্থায়ী হলরুম করা হয়েছে সেই হলরুমে কিন্তু সব জেলার বিএনপির যারা মূলত চালিকা শক্তি, সেই চালিকা শক্তি যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বলা যায় যে সারা দেশের নেতারা, যে স্টার যারা নেতারা তারা কিন্তু এখানে পুরো উপস্থিত রয়েছেন। আমরা একটু কথা বলবো ছোট করে উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। সেটি হচ্ছে যে আজকে থেকে কি মেসেজ আসলে দিতে চাচ্ছেন? মেসেজ অতীতে যা ছিল তাই নতুন যুক্ত হয়েছে। আগামীর বাংলাদেশ কিভাবে এগুবে সেই জন্য 31 দফার উপরে ভিত্তি করে আমাদের নেতাকর্মীদের যদি আরও কোনো কিছু সংযোজিত করার প্রত্যাশা থাকে, ইচ্ছা থাকে, সেইটা আজকে তারা মূল নেতৃত্বের কাছে পেশ করবে। স্বপন ভাই, একটা হচ্ছে যে একটু শুনি, সেটি হচ্ছে ম্যাডাম আজকে নেই, চেয়ারপারসন দেশের বাইরে, শূন্যতা অনুভব করছেন কিনা? তথ্য প্রযুক্তির এই যুগে প্রমাণ হয়ে গেল যে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য দেশের মাটিতেই থাকতে হয় এমন কোনো বাধ্যবাধকতা নাই। ধন্যবাদ। আসলে শুনতে পেলেন যে সবার বক্তব্য যে আজকে যদিও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এখানে উপস্থিত নেই, কিন্তু না থাকলেও কিন্তু সে শূন্যতা তারা অনুভব করছে না, মনে করছেন যে তাদের সাথেই তারা রয়েছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। জনাব আহমেদ আজম খান যিনি রয়েছেন, আজকে কি মেসেজ দিতে চান? ঐক্যের মেসেজটা কিভাবে ধরে রাখবেন? দেখুন, আজকে 7 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা হচ্ছে। এই বর্ধিত সভা ঘিরে সারা দেশের নেতাকর্মীরা যেমনি উজ্জীবিত, তেমনি সারা জাতি অপেক্ষা করছে যে এই বর্ধিত সভায় আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জাতির উদ্দেশ্যে বার্তা দেবেন। আমাদের একটু পরেই বর্ধিত সভা শুরু হবে এবং তারপরেই উনি বক্তব্য রাখবেন, উদ্বোধনী এবং সমাপনী বক্তব্য। দুটি বক্তব্যেই জাতির উদ্দেশ্যে বার্তা থাকবে ইনশাআল্লাহ। দক্ষিণাঞ্চলবাসীর জন্য কি নিয়ে যাবেন এই বর্ধিত সভা? এটা তো বাংলাদেশের জন্য, দক্ষিণাঞ্চলবাসীর জন্য কিছু নয়। এই বর্ধিত সভায় প্রমাণ হবে যে তারেক রহমান সাহেবের নেতৃত্ব নিরঙ্কুশ এবং সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের শক্তি তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করে এবং আস্থা রাখে। আর এইখানে তিনি তৃণমূলের কথা শুনবেন এবং তিনি নির্দেশনা দেবেন, সেই নির্দেশনাই নিয়ে যাবেন সারা বাংলাদেশের মানুষের জন্য। চট্টলাবাসীর জন্য আজকে কি মেসেজ? সরকারের চিরপতন। এখানে দেখতে পাচ্ছি আব্দুল আওয়াল মিন্টু ভাই, একটু জানতে চাই সেটি হচ্ছে যে ঐক্যটা কিভাবে ধরে রাখবেন? দুদু ভাই বলবেন, আপনি একটু বলেন। আমরা তো আমাদের বর্তমান নেতৃত্বের আন্ডারে একদম একতাবদ্ধ। আজকে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবো এবং ঐক্যবদ্ধভাবে আমরা প্রস্তাবগুলো আমরা জাতির সামনে উপস্থাপন করব। ভাই, সেটি হচ্ছে ম্যাডাম নেই, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশের বাইরে, শূন্যতা অনুভব করছেন।
ম্যাডাম তো অনুপস্থিত, ভারপ্রাপ্ত চেয়ারপারসনও সশরীরে নেই, এই শূন্যতাটা অনুভব করছেন কিনা এই অনুষ্ঠানে? বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ের মধ্যে আছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সঙ্গে আছে। বেগম খালেদা জিয়া যেখানেই থাকে মানুষের মণিকোঠায় আছে। তারেক রহমান প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বের অদ্বিতীয় ব্যক্তি। স্থানকাল ভেদে কোনো ব্যক্তির উপস্থাপন অবস্থান এটা খুব বড় বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে এই পাশেও কিন্তু বিএনপির যে নেতারা বিভিন্ন ভাইস চেয়ারম্যান একদিক থেকে রয়েছেন, উপদেষ্টা পরিষদে রয়েছেন। আলম ভাই, আপনি এই যে এসছেন, সবাই একসাথে মিলিত হয়েছেন, কি বার্তা নিতে চান? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমরা বিএনপির পরিবার একসাথে মিলিত হতে পেরেছি। আপনারা জানেন যে অতীতে ফ্যাসিস্ট মাফিয়া সরকার ক্ষমতায় ছিল, যার কারণে আমরা বর্জিত সভা এবং কাউন্সিল আমরা করতে পারি নাই বিভিন্ন কারণে, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে। আজকে মাফিয়া সরকার বিদায় হয়েছে, একটি গণতান্ত্রিক পরিবেশ গঠন করার প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সেই লক্ষ্যে আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা অ্যাকচুয়ালি এই বর্ধিত সভা এবং আমাদের সমস্ত জেলা উপজেলা থেকে নেতৃবৃন্দ এসছেন, তাদের বক্তব্য, আমাদের নীতি নির্ধারক শুনবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব শুরু থেকেই শেষ পর্যন্ত অবস্থান করবেন। আমাদের সকলের সারা দেশের মতামত নিয়ে উনি একটা সুন্দর আপনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আগামী দিনের জন্য ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে এই যে সকল শ্রেণীর নেতারা রয়েছে, সেক্ষেত্রে নারী নেতৃত্ব কিন্তু অপেক্ষাকৃত কম। নারীদের জন্য আজকে বর্ধিত সভা থেকে কোনো কি মেসেজ নিয়ে যাবেন? নারী বান্ধব কি রাজনীতি হবে দেশে? ডেফিনেটলি আমরা তো এটাই প্রত্যাশা করি। দেশের অর্ধেক হচ্ছে নারী, সেই নারীদেরা সমানভাবে যদি পুরুষের সাথে মূল্যায়িত না হয়, সমানভাবে যদি কাজ করতে না পারে, তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে না। তবে জাতীয়তাবাদী দল সব সময় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান নারীদেরকে সবসময় মূল্যায়ন করে থাকি। আমরা আগামী দিনে আরও মূল্যায়িত হব, এটি আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। আসলে শুনতে পাচ্ছেন যে সবার প্রত্যাশা হচ্ছে আগামীতে একটি কল্যাণমূলক দেশ, সেই কল্যাণমূলক দেশ গড়ার জন্যে যে যা করণীয়, সেই করণীয় যে জায়গায় আমরা আমানুল্লাহ আমান তার কথা। সেই ক্ষেত্রে আপনারা ইউনিয়ন প্রতিনিধি সভা দেখেছেন, চেয়ারম্যান করেছিলেন, এবং এখন আবার সেই নির্বাচনী প্রস্তুতি এবং আগামী দিনে কী করণীয় এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন। তিনি শুনে পরবর্তী দিক নির্দেশনা আসবে। এতে করে এই বর্ধিত সভার মধ্যে দিয়ে নেতা কর্মীরা সারা দেশের উজ্জীবিত হবে। আসলে শুনতে পেলেন যে সিনিয়র নেতা যারা রয়েছে এই সারিতে কিন্তু সিনিয়র নেতারা সবাই বসা, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ সদস্য, নির্বাহী পরিষদ, বিভিন্ন অঙ্গ সহযোগী নেতারা, তারপর হচ্ছে জেলার যে সভাপতি, আহ্বায়ক, সেক্রেটারি কিংবা সদস্য সচিব, তারা সবাই রয়েছেন। এবং একই সাথে স্টেজে দেখতে পাচ্ছেন যে স্টেজে কিন্তু ইতিমধ্যে স্থায়ী কমিটির সদস্য যিনি হাফিজউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, তারপর গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ, তারা কিন্তু সবাই স্টেজ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তারেক রহমান তিনি এখানে উপস্থিত হবেন এবং বক্তব্য শুরু করবেন। আমরা যতটা জানি যে ঠিক সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটি বা এই বর্ধিত সভাটি শুরু হবে এবং প্রায় 4000 যে উপস্থিতি হওয়ার কথা, সেই 4000 ও যে নেতারা রয়েছেন প্রায় 4000 তারা উপস্থিত হবেন এবং তাদের নিয়ে আনুষ্ঠানিক যে সম্মেলন সেটি দুপুর নাগাদ শেষ হবে। তারপরে কিন্তু হবে রুদ্ধদ্বার বৈঠক এবং এখানে লেখা দেখছেন যে লেখা রয়েছে যে আজকের যে স্লোগান, সেই স্লোগানটি হচ্ছে সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্র রুখে আগামীতে একটি কল্যাণমূলক দেশ গড়া, বৈষম্যহীন দেশ গড়তে এবং সেই কল্যাণমূলক দেশ গড়ার জন্যে কি করণীয় সেটি হয়তো নির্দেশনা দিবেন। এবং আগামীতে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনোভাবেই যাতে বিএনপি নেতাকর্মী কিংবা অন্য অন্য দল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থাকা অন্য দলের মধ্যেও যেন কোনোভাবে বিরোধ সৃষ্টি না হয়, সেটি হয়তো আজকের মূল লক্ষ্য হবে এবং সেটি করণীয় কি তা হয়তো এই নেতাদের কাছ থেকে শুনবেন এবং সেই অনুযায়ী নির্দেশনা আসবে। তো
হলের অভ্যন্তরে এই হচ্ছে আমার কাছে তথ্য। নিশ্চয়ই যদি প্রযুক্তি সহায়তা করে তাহলে হলের বাইরে থেকে আমাদের বাইরে সহকর্মী রয়েছে, তারা কিন্তু আমাদের আরো বিস্তারিত তুলে ধরবে। এদিকে বর্ধিত সভাকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। এই মুহূর্তে সভাস্থলের বাইরে তৃণমূল নেতা কর্মীদের মাঝে আছেন সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, বর্ধিত সভা ঘিরে নেতা কর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, জানাবেন। মারিয়া, আপনি জানেন যে দীর্ঘদিন পর আজকে সংসদ ভবনের এলডি হলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। এটি বিএনপির ৭ম বর্ধিত সভা বলে জানা গেছে। আজকের এই বর্ধিত সভায় যোগ দিতে সারা দেশ থেকে অর্থাৎ জেলা, উপজেলা এবং পৌরসভা পর্যায়ের যে নেতাকর্মীরা দাওয়াত পেয়েছেন, কার্ড পেয়েছেন, সেটি নিয়ে কিন্তু তারা সংসদ ভবনের এই এলডি হলে প্রবেশ করছেন। সকাল 11টায় এই বর্ধিত সভা শুরু হওয়ার কথা রয়েছে এবং এখানে এই বর্ধিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হবেন এবং সারা দেশে আপনি জানেন যে এর আগে তারেক রহমান সাহেব সারা দেশে যে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন, সেটির ধারাবাহিকতায় আজকে দেশকে গণতন্ত্রে উত্তরণের পথে এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তারা আজকে এই নির্দেশনা দেবেন। অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে যে কর্মী সভা ছিল, সেই কর্মী সভাটির ধারাবাহিকতাই বলা চলে অনেকটা। কারণ এখানে আজকে জেলা, উপজেলা এবং পৌরসভা থেকে শীর্ষ নেতারা এখানে অংশগ্রহণ করছেন এই বর্ধিত সভায়। বর্ধিত সভা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দেবেন যে অর্থাৎ আগামী দিনে গণতন্ত্রে উত্তরণের পথে এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কোন কোন কাজগুলো করতে হবে। অর্থাৎ তৃণমূল পর্যায়ের বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, তারা যেটি বলেছেন যে এই যে এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছে, সেই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যে সরকারের পতন হয়েছে, সেই সরকারের পতন হওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনটি নিয়ে তারা সন্দিহান আছেন যে আদৌ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দ্রুত সময়ের মধ্যে হবে কিনা। বিএনপি যেটি দাবি করে আসছিল যে দ্রুত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সেরে নিরপেক্ষ নির্বাচনের যে দাবিটি ছিল, সেই দাবিটি এখনো তাদের পূরণ হয়নি। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যেটি বলেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং নিরপেক্ষ সরকারের অধীনে সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং জাতীয় সরকার গঠন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং এই নিরপেক্ষ সরকার আদায় করেই তারা ঘরে ফিরে যাবেন। এটাই ছিল তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা। জি, ধন্যবাদ ইউসুফ আপনাকে। এবারে মাই টিভি বিশেষ। সড়কে নামলেই হর্নের বিকট শব্দে অতিষ্ঠ রাজধানীবাসী। এর কারণ হিসেবে 2006 সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণ নীতিমালা না মানাকে দুষছেন বিশেষজ্ঞরা। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর সড়কে শব্দের মাত্রা সর্বোচ্চ 55 ডেসিবেল বেঁধে দেয়া হলেও সে নিয়ম মানছে না কেউই। ফলে সড়কে বিরাজমান টানা উচ্চ শব্দের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে থাকছে লাখ লাখ মানুষ। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। রাজধানীর কোনো কোনো সড়ক ফাঁকা থাকলেও উচ্চ শব্দে বেজে উঠছে গাড়ির হর্ন, আবার কোথাও ট্রাফিক সিগন্যাল পড়লেও বাজছে হর্ন। যানজটমুক্ত সড়কে নগরীর জরুরি সেবা প্রদানকারী অ্যাম্বুলেন্সের উচ্চ শব্দের সাইরেন, সব মিলিয়ে ঢাকার রাজপথ যেন এক আওয়াজের শহর। আর তাই যানবাহন চালকদের এভাবে অযথা হর্ন বাজানোর কারণে রাজধানীর শব্দদূষণ পরিস্থিতি যেন দিনকে দিন হয়ে উঠছে নিয়ন্ত্রণহীন। প্রতিনিয়ত ঢাকার রাজপথে কানের উপর এমন অযথা গাড়ির হর্নের অত্যাচারে নাজেহাল দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ, খুদে শিক্ষার্থী ও পথচারীরা। অযথা হর্ন বাজা অ্যাম্বুলেন্স বিভিন্ন সমস্যার জন্য আমাদের সমস্যা সৃষ্টি হয়। তাদের চাপা আক্ষেপের বহিঃপ্রকাশে উঠে আসে যানবাহনের এই উচ্চ শব্দ তাদের কাছে এ যেন এক নিত্যদিনের সঙ্গী। এত গাড়ি চলাচল করে এখানে আমার এই হর্নের শব্দে, অ্যাম্বুলেন্সের শব্দে আমার পুরো কানের তারা ধরে যায়, পড়তেও সমস্যা হয়, মাঝে মধ্যে এই সমস্যাটা হয়। আর তাই নগরীতে যানবাহনের এই উচ্চ শব্দ থেকে নগরীকে একটু স্বস্তি দিতে নগরীর স্বেচ্ছাসেবক কর্মীরা এখন বেশ সরব। তারা জানান, অযথা হর্ন ব্যবহার বন্ধে আইনের প্রয়োগ ও সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। শব্দ দূষণের ফলে মানুষের জীবনযাত্রার মানের ব্যাঘাত ঘটছে। এখানে হর্ন বাজানো যাবে না, তারপরেও তারা দেখে কিন্তু
আরো বেশি হর্ন বাজাচ্ছে। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন মানুষের শ্রবণ শক্তি কমে যাওয়ার পাশাপাশি মস্তিষ্কজনিত রোগের কারণ হতে পারে হাইড্রোলিক হর্নের শব্দ। আমাদের ঢাকায় যে শব্দটা উৎপাদন হয় 130-40 ডেসিবেল পর্যন্ত আপনি পাবেন। অ্যাম্বুলেন্সের উৎপাদিত শব্দ আছে, ওইটা নন স্টপ বাজাইতে থাকে। 500 থেকে 1000 গাড়ি একত্রে হর্ন মারতে থাকে। এইজেড পিপল বা যাদের প্রেশার বেশি, উচ্চ রক্তচাপ আছে, কিন্তু ডেফিনেটলি ওর রক্তচাপ বাড়বে। হার্ট অ্যাটাকও করতে পারে, নট আনলাইকলি। ব্রেনে স্ট্রোক করতে পারে। বয়সভিত্তিক যে শিশুদের আচরণ, এটা ডিলেট হতে পারে। ঢাকার শব্দ দূষণ প্রতিরোধে সব রকমের উদ্যোগের কথা জানান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। হাইড্রোলিক হর্ন যেন বা আমাদের দেশে ঢুকতে না পারে, যেগুলো অলরেডি ঢুকে গেছে সেগুলো যেন আমরা ডিসমেন্টেল করতে পারি, এই ধরনের প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। তিনি জানান, জনগণ কবে সচেতন হবে সেই অপেক্ষায় না থেকে বিদ্যমান আইনের প্রয়োগ বাড়ানো প্রয়োজন। মানুষকে উপলব্ধি করতে হবে তার স্বাস্থ্য বিপর্যয়, তার পরিবেশগত বিপর্যয়, এই জিনিসটা উপলব্ধি করে এটা যদি থামাতে পারি সেটাই হবে সবচেয়ে বেশি উপযোগী। তিলোত্তমা ঢাকার বাস্তবতা বলছে নগরীর শব্দদূষণ রূপ নিয়েছে যেন এক শব্দ সন্ত্রাসে, যার প্রধানতম কারণ রাজধানীর অলি গলি, সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়ানো এসব ছোট বড় যানবাহনের অযাচিত হর্ন। আর এই শব্দ সন্ত্রাসের সাথে এখন যোগ হয়েছে ঢাকার সড়কে বিরতিহীনভাবে চলাচল করা অ্যাম্বুলেন্সের বিকট শব্দের আওয়াজ, যা নগর জীবনে করে তুলছে দুর্বিষহ। সবাই বলছেন নগরীর শব্দদূষণ প্রতিরোধে এসবের দেখার কি কেউ নেই? জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ভোরে রাজধানী 4টি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্ব শিথিলতা দেখায়। এই সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এ সময়ে সজাগ ও সতর্ক থাকে। গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। ভোরে রাজধানী মিরপুর, দারুস সালাম, আদাবর, মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি। আমার যে পর্যবেক্ষণ এটা বেশ ভালো। আমি সব জায়গায় দেখছি তারা মোটামুটি বুঝলেন, আপনিও দেখেন যে ভিডিও ফাংশন করতেছে এবং রাত্রে যে বাহিনীগুলি, যৌথ বাহিনীর যে অপারেশন, এগুলো ভালোভাবে চলছে। আচ্ছা, আপনাদের যে কম্বাইন্ড যে অভিযানটা, এটা আর কতদিন চলমান? এটা পরিস্থিতি একটু উন্নতি হলে আমরা এটা অভিযানটা বন্ধ করে দেবো, বাট অন্যান্য অভিযান চলমান। আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হলো জনগণ যেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, সন্ত্রাসীরা যত শক্তিশালী হোক, সে যাই হোক না কেন, পুলিশের হাত থেকে সে রক্ষা পাবে না। গতরাত 12টায় রাজধানীর গুলশান 2 নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। রেজাউল করিম বলেন, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। নগরবাসীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় চলছে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং। নিরাপত্তা চৌকো বসিয়ে চালানো হচ্ছে তল্লাশি। পাশাপাশি নগরবাসীর নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনীর টহল টিম। শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে তার জন্য আমাদের যা যা করণীয় আমরা ডিরেক্টিভ তা করে যাব। আমার মনে হয় নগরবাসী অনেকটা ভালোভাবে অবস্থান করছে। আশুলিয়ায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং সদস্যরা। প্রভাবশালীর মহলের ছায়াতলে থেকে ঘটাচ্ছে চুরি, ছিনতাই, রাহাজানি, এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটাতে পারে পিছপা হচ্ছে না তিনি। এতে জনমনের সৃষ্টি হচ্ছে আতঙ্ক। প্রশাসন বলছে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ কাজ করে যাচ্ছে। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গত কয়েক মাস ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় চলছে চুরি, ছিনতাই, রাহাজানি ও গুলির ঘটনা। কখনো তুচ্ছ ঘটনা, কখনো পূর্বসূত্রতা, আবার কখনো মাদকের জেরসহ বিভিন্ন কারণে হরহামেশাই ঘটছে হত্যাকাণ্ডের মতো ঘটনা। এমনই একটি ঘটনা ঘটেছে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায়। গত মঙ্গলবার মুমিনুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদক ব্যবসার জেরে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছেন নিহতের স্বজনেরা। ফুপিকে পাই নাই, ফুপি বর্ষা অনেক তর্কাতর্কি করছে, পরে ফুপিকে পাই নাই,
ফুবাকে পাই নাই জন্য ফুবাকে রাস্তায় যায় পরে মারধর করছে ওরা। কে মারছে আপনারা যেমনি সূক্ষ্ম বিচারে বিচার করবেন, আমার বোন পুত্র তো কেউ নাই। আমার বড় ভাই, আমি এর সুস্থ বিচার চাই, যারা আমার ভাইকে হত্যা করছে তাদের ফাঁসি চাই। নিহতের পরিবারের দাবি কিশোর গ্যাং লিডার রুবেল মুর্শির সাথে মাদক ব্যবসায় না জড়ানোই কাল হয়েছে মমিনুলের। এ নিয়ে দীর্ঘদিন আগেও তাকে আক্রমণ করে কিশোর গ্যাং লিডারের লোকজন। পরে গত মঙ্গলবার দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মুমিনুলকে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মমিন আমি বলছি মমিন নাই বাসায়, যদি থাকে আমি বলছি যদি না থাকে, থাকলে আমি বলছি না থাকলে এইসব নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বলছে বাহিরে যায় বলতেছে কি আজকে যদি পাই ওরে আনামে মাইরালাম। আমি সূক্ষ্ম বিচার চাইতেছি আপনাদের কাছে। আমার ছেলে গেছে, ছেলের পরিবর্তন আমি সূক্ষ্ম বিচার চাইতেছি। আমার ছেলের একটা 7 মাসের একটা নাতিরে এতিম বানাইছে, আমার নাই, স্বামী নাই, আমার বাপ মা নাই। তবে পুলিশ বলছে পূর্বশত্রুতার জের ধরেই ঘটনা ঘটেছে। গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। নেতৃত্বে যারা আছে আমরা তাদেরকে গ্রেফতার করতেছি, একে একে সবাইকে আমরা আইনের আওতায় আনবো। প্রশাসন চুরি, ছিনতাই, হত্যা, রাহাজানি সহ সকল ধরনের অন্যায় অনিয়ম দুর্নীতি দূর করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে প্রত্যাশা স্থানীয়দের। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আবার স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। এবারে গ্রাম বাংলার খবর। যেখানে কোনো পাহাড় কাটা হবে না সেখানে কোনো শ্রমিক নয়, পাহাড় মালিকদের ধরতে হবে। জেলা প্রশাসক কোনো মালিককে গ্রেপ্তার করে মামলার আওতায় আনলে তা দৃষ্টান্ত স্থাপন করবে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 21শে বইমেলার সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রামের প্রশাসনের এসব নির্দেশনা দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি চট্টগ্রামের পাহাড় ও প্রকৃতিকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনার দাবি জানান। এ সময় প্রকৃতি রক্ষায় সবাইকে পলিথিনের বিকল্প হিসেবে চটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান উপদেষ্টা। চট্টগ্রাম শহরটাকে উনি 6টা জোনে ভাগ করেছেন। সেই জোনে এক একটা করে কমিটি কাজ করবে। যেখানেই কোনো পাহাড় কাটা হবে উনাকে খবর পৌঁছানো হবে। উনার দায়িত্ব কিন্তু এবার থেকে মালিকের বিরুদ্ধে মামলা করা এবং মালিককে সত্যিকার অর্থে গ্রেফতার করা এবং আইনের মুখোমুখি করা। আমি দেখব মালিক গ্রেফতার হলে পাহাড় আর কাটা হয় কিনা। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং দুই দেশের জনগণের সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশের নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার H.E. সৈয়দ আহমেদ মারুফ। তিনি বলেন, শুল্কমুক্ত পাকিস্তানি পণ্য বাংলাদেশে রপ্তানি করতে পাকিস্তান সরকারের সাথে আলোচনা করা হবে। বুধবার বিকেলে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে আমদানি রপ্তানিকারকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে নানা উদ্যোগের কথা জানান তিনি। Ideas about this tax-free export of Pakistani goods to Bangladesh. I think those things need to be discussed at the government level, and at appropriate forum we will certainly be engaging with the Bangladesh government to see if we can do something about it. But all in all, I'm so happy. The things are going up. Things are looking up for both the countries in economic, trade, people-to-people, culture. So I'm so happy to be here in Rangpur and looking forward to come back here again. চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর আগ্রাবাদে পরীক্ষামূলকভাবে স্মার্ট নাইট মার্কেট চালু করা হয়েছে, যা নগরীর হকারদের জন্য একটি নিরাপদ ও শৃঙ্খল ব্যবসায় পরিবেশ নিশ্চিত করবে বলে জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গত রাতে উদ্বোধনকালে তিনি আরও বলেন, হকারদের মধ্যে সব সময় একটি ভয় কাজ করত যে কোনো সময় তাদের উচ্ছেদ করা হতে পারে। এখন তারা নির্দিষ্ট একটি স্থানে শৃঙ্খলার মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবে বলে জানিয়েছেন তিনি। টেকনাফে কোস্টগার্ড ও র্যাব
যৌথ অভিযানে 2,10,000 পিস ইয়াবা সহ 5 জন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন সাবরাং 0 পয়েন্ট সমুদ্র এলাকায় কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরি ও র্যাব 15 CPC 1 কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক 2টি অভিযান পরিচালনা করে 2,10,000 পিস ইয়াবা সহ 5 জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক মনির মিয়ার হত্যা মামলায় 13 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা প্রদান করেছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল আমিন বিপ্লব এই রায় দেন। এ সময় 13 আসামির সবাই এজলাসে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সবাই নিহতের আত্মীয় স্বজন। জমি সংক্রান্ত বিরোধের জেরে 2020 সালের 10 এপ্রিল মনিরের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 12 এপ্রিল মনিরের মৃত্যু হয়। টাঙ্গাইলের ঘাটাইলে সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা হয়েছে। সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল 4টায় ছনখোলা গণ উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুব রহমান খান পালুন এর সভাপতিত্বে সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান খান আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু সহ অন্যান্যরা। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, তাড়াহুড়া করে নির্বাচন নয়, আগে সংস্কার তারপর নির্বাচন হোক। সাতক্ষীরার আশা শুনানিতে দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বুধবার বিকেলে আশাশুনি সরকার মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজনে সংগঠনটির উপজেলার শাখা উপজেলা জামায়াতের আমির বাবু মুছা তারিকুজ্জামানের সভাপতিত্বে কর্মী সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল খালেক, সাবেক জেলা আমির মুহাদ্দিস হাফিজ রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির নকুল হুদা সহ অন্যান্যরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের 4 দিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৈয়দা মার্জিয়া বেগম। বিশ্ব সাহিত্য কেন্দ্র সহ বিভিন্ন খ্যাতমান প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বইমেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের ওপর হামলা করে মাদক হামলার আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক। বুধবার সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী ফরিদ শেখকে হাতে নাতে গ্রেপ্তারের পর তার পরিবার নারী, পুরুষ ও সদস্যদের পুলিশের উপর হামলা চালায়। বাঁশ দিয়ে পিটিয়ে গোয়েন্দা পুলিশের SI ওয়াহিদুল হাসানকে গুরুতর আহত করেন। রংপুরের পীরগাছা উপজেলার কৌকুড়ি ইউনিয়ন মতিয়ার বাজারের নওরিন ট্রেডার্স নামের সার কীটনাশকের দোকান ও মংলাকুটি গ্রামে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থ জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার হোসেনের বাড়ি থেকে 11 বস্তা জিঙ্ক, প্রস্তুতকারক মেশিন সহ কার্টুন প্যাকেজ জব্দ করে এই শাস্তি দেয় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন বলেন, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মিলে নকল সালফার, জিঙ্ক, সিনজেন্টা সহ বিভিন্ন নামি দামি কোম্পানির নকল সার ও কীটনাশক তৈরি ও মোড়কজাত করে কৃষকরা প্রতারিত করে আসছিলেন। বরিশালের ঐতিহ্যবাহী আলোককান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফরোজা খানম নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা, সদস্য নুরুল ইসলাম পনির, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক টিপু নেগাবান সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক সদস্যবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। কুষ্টিয়ায় গাছ সুরক্ষা কর্মসূচি পালিত হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলমের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। গাছের প্রাণ আছে তা উপলব্ধির বিষয় উপলক্ষে করে জেলা প্রশাসক বলেন, গাছে পেরেক অপসারণের শুধু সরকারি বেসরকারি দপ্তর ও ছাত্রদের দিয়ে সম্ভব নয়। প্রত্যেক মানুষের সম্মিলিতভাবে এই কর্মসূচিতে এগিয়ে আসতে হবে। শুধু মাসব্যাপী কর্মসূচি করলেই হবে না, মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটনার অভিযোগে পাওয়া গেছে। রাতে উপজেলার গোলাকান্দাল ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় ব্যবসায়ীরা শঙ্কর ঘোষের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, রাত ৮টার দিকে ৪০ থেকে ৫০ দুর্বৃত্ত রামদা, চাপাতি, হকি স্টিক নিয়ে ব্যবসায়ীর তপন ঘোষের বাড়িতে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। শুধু আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জাতীয় পরিচয়পত্রের দাবিতে ও ১৬ বছর ধরে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে যশোর মানববন্ধনে করেছে পর্দানশীল নারীরা। মানববন্ধনের চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাই করে জাতীয় পরিচয়পত্র দেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল যশোর জেলা নির্বাচন অফিস ও শিক্ষা অফিসে স্মারকলিপি প্রদান করে। তালাকপ্রাপ্ত পর্দাশী নারী এনআইডির অভাবে বাসা ভাড়া নিতে একজন পর্দাশী নারীর চেহারা ছবি বেগানা পুরুষ বারবার উন্নতি বেপরদা হওয়ার গুণ। দিনাজপুর পার্বতীপুর হয়ে গেল ব্যতিক্রমে অনুষ্ঠান তারুণের পিঠা উৎসব। ভবানীপুর ডিগ্রি কলেজের উদ্যোগে গতকাল দিনব্যাপী কলেজ চত্বর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই সময় আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোখলেসুর রহমান, ভবানীপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউনুল হক, হাবড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদুল ইসলাম সহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।